মোদির অন্ধ ভক্ত বলে যাকে চিনত সারা ভারত, হঠাৎ ছত্তিশগড়ের রায়পুরে দাঁড়িয়ে সেই রামদেব বোমা ফাটালেন। বললেন, না হিন্দু বিপন্ন না মুসলিম, দেশে আজ একমাত্র বিপন্ন শৈশব আর যৌবন। কিন্তু কেন বদলে গেল লালা রামদেবের সুর? আর অন্যদিকে বৃষ্টির জল ঠেলে 2.5 কিলোমিটার পথ দৌড়ে লখনৌয়ের হাইওয়ে স্তব্ধ করে দেওয়া সেই জেন আলফা কচি কাঁচাদের লড়াইটা ঠিক কতটা শক্তিধর যে আজ কাঁপছে সিংহাসন? রাজনীতির ধর্ম তাস নাকি রাজপথের আসল লড়াই? এই পর্বে আজ খুঁজবো দেশের আসল বিপন্নতার গল্প। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। শেক্সপিয়ারের সেই কালজয়ী নাটকের দৃশ্যটা একবার মনে করুন। রোমান সাম্রাজ্যের সর্বময় পরাক্রমশালী শাসক জুলিয়াস সিজার সেনেট ভবনে একের পর এক ছুরির ঘায়ে রক্তাক্ত হচ্ছেন, কিন্তু সিজার ভেঙে পড়েননি। সিজার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে স্তব্ধ হয়ে গেছিলেন কেবল একটি মুখ দেখে, যে মুখটি তার সবচেয়ে ভরসার ছিল, সবচেয়ে কাছের বন্ধুর ছিল, সেই মার্কাস ব্রুটাস। পিঠে চরম আঘাতটা যখন সেই ঘনিষ্ঠতম বন্ধুর থেকে এলো, সিজার কেবল ফিসফিস করে বলে উঠেছিলেন, তুমিও ব্রুটাস, তুমিও আমার বুকে ছুরি মারলে। আজকের ভারতের রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে যোগগুরু লালা রামদেবের রায়পুরের এই বক্তব্য কি ঠিক সেই শেক্সপিয়ারীয় ট্র্যাজেডির কথাই মনে করিয়ে দিচ্ছে না? কারণ রামদেব তো কোনো বিরোধী দলের মুখপাত্র নন, দিমাগের নকশালও নন, তিনি মোদী সরকারের কিংবা সংঘ পরিবারের কোনো জন্মশত্রুও তো নন। বরং গত 1 দশক ধরে রামদেবকে ভাবা হতো বর্তমান শাসক দলের সবচেয়ে অনুগত, সবচেয়ে নির্ভরযোগ্য এবং অন্ধ অনুগামীদের একজন, যিনি কিছুদিন আগেও দিনরাত সরকারের গুণগানে পঞ্চমুখ থাকতেন, যারা পতঞ্জলির সাম্রাজ্য থেকে রাজনৈতিক প্রভাব সব কিছুর পেছনেই এই ক্ষমতার সমীকরণের ছায়া দেখা যেত। সেই রামদেব যখন রায়পুরে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে অত্যন্ত শান্ত কিন্তু ধারালো গলায় বললেন, দেশে হিন্দু বিপন্ন নয়, না মুসলিম, বিপন্ন একমাত্র এই দেশের শৈশব আর যৌবন, তখন দিল্লির ক্ষমতার অন্দর মহলে কি শেক্সপিয়ারের সেই ট্র্যাজিক প্রতিধ্বনি ভেসে ওঠেনি? ক্ষমতার শীর্ষে বসে থাকা নেতৃত্ব হয়তো এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে ভিতরে ভিতরে বলে উঠেছে, ইট টু ব্রুট। আপনিও শেষ পর্যন্ত এই কথা বললেন। কারণ রামদেব কোনো সাধারণ তীর ছোড়েননি, তিনি এক টানে শাসক দলের সেই মূল রাজনৈতিক ন্যারেটিভ বা গল্পটাকেই চুরমার করে দিয়েছেন, যা দিয়ে এতদিন ভোটের নদী পেরোনো হতো। হিন্দু মুসলিম বিভাজন, সমাজের একটি নির্দিষ্ট সম্প্রদায়কে দেশের শত্রু খাড়া করে সংখ্যাগুরু বিপন্নতার জুজু আর মেরুকরণের রাজনীতি, যার ওপর ভর করে ক্ষমতা টিকে থাকে। রামদেব সরাসরি সেই চাকে ঢিল মেরে বলেই দিলেন, এসব ফালতু কথা। আসল সংকট ধর্ম নয়, আসল সংকট হলো শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার রূপ, চাকরি না পাওয়া তরুণদের হাহাকার আর রাজপথে নেমে আসা কচি কাঁচাদের ভবিষ্যৎ। ইতিহাসের রূপক বড় নির্মম। ব্রুটাস যখন সিজারের বিরুদ্ধে হাত তুলেছিলেন, তখন রোমের রাজপথে প্রশ্ন উঠেছিল, এটা কি বিশ্বাসঘাতকতা নাকি রোম প্রজাতন্ত্রকে বাঁচানোর শেষ চেষ্টা? রামদেবের এই সুর বদলকেও আজ রাজনীতিবিদরা দুভাবে দেখছেন। শাসক বিরোধী হয়তো মনে মনে রামদেবকে ব্রুটাসের মতো বিশ্বাসঘাতক ভাবছে, কিন্তু রাজপথে দাঁড়িয়ে থাকা জেনজি আর জেন আলফার কাছে এটি এক পরম সত্যের উন্মোচন। রামদেব খুব ভালো করেই বুঝতে পেরেছেন, ক্ষমতার হাওয়া বদলাচ্ছে। যখন দেশের ছোট ছোট শিশুরা, তাও উগ্র হিন্দুত্বের পোস্টার বয়ে যোগী আদিত্যনাথের খাস তালুকে 2.5 কিলোমিটার দৌড়ে হাইওয়ে অবরুদ্ধ করে ডিএম আর সিএমকে ডেকে পাঠায়, তখন আর অন্ধভক্ত হয়ে থাকা যায় না। তখন ব্রুটাসদেরও সত্যের সামনে দাঁড়াতে হয়। যে মানুষটা একসময় দিনরাত নরেন্দ্র মোদী আর বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চমুখ থাকতেন, সেই যোগগুরু রামদেব হঠাৎ রায়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সত্যিটা বোমা ফাটানোর মতো উগরে দিলেন। যে রামদেবকে এতদিন মোদী সরকারের অন্যতম অন্ধভক্ত বলে ধরা হতো, তার মুখে এই সুর কেন? রামদেব হঠাৎ এমন কথা বললেন কেন? হঠাৎ কি এমন ঘটলো যে তার মনে হলো দেশের শৈশব আর যৌবন আজ খাদের কিনারে? কারণটা লুকিয়ে রয়েছে আমাদের চারপাশের বাতাসে। দেশ জুড়ে আজ ছাত্ররা রাস্তায়, প্রশ্ন উঠছে বারবার, পরীক্ষা কি আদৌ স্বচ্ছভাবে হবে নাকি ফের প্রশ্নপত্র ফাঁস হয়ে বিক্রি হবে কালোবাজারে? পড়াশোনা শেষ করার পর আদৌ কি মিলবে যোগ্য চাকরি? আর একদম গোড়ার কথা যদি বলি, যে স্কুলে শিশুটি পা রাখছে, সেখানে কি পর্যাপ্ত শিক্ষক আছেন নাকি ঘুষে পড়া ছাদের নিচে একাই লড়ে যাচ্ছে দেশের ভবিষ্যৎ?
স্কুলের বাজে অবস্থার শিক্ষকের অভাব নিয়ে আজ শুধু জেনজি নয়, একদম ছোট ছোট শিশুরাও রাজপথে নামতে বাধ্য হচ্ছে। ঠিক এই যখন পরিস্থিতি, তখনই রামদেবের মতো ব্যক্তিত্ব সরকারের দিকে আয়না ধরে পরিষ্কার জানিয়ে দিলেন, অরাজকতা আর অব্যবস্থা থেকে ক্ষোভ ফুটবেই। অন্ধের মতো চালনা করলে ক্ষোভের বিস্ফোরণ আটকানো যায় না। তবে হ্যাঁ, রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে রামদেব তার ট্রেডমার্ক ধূর্ততার পরিচয়ও দিয়েছেন, যাতে তাকে পুরোপুরি বিজেপি বিরোধী ছাঁচে ফেলে না দেওয়া হয়। তাই তিনি একহাত নিয়েছেন বিরোধী শিবিরকেও। রামদেবের দাবি, অনেক সময় রাজনৈতিক প্রতিবাদে কচিকাঁচাদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা বিশ্বের কোথাও দেখা যায় না। কিন্তু রামদেবের কথার আসল বারুদ কোনটা? তাকে ভালোবাসুন বা ঘৃণা করুন, রামদেবের বক্তব্যকে এড়িয়ে যাওয়ার উপায় আজ আর কারণ নেই। তিনি স্পষ্ট করে দিয়েছেন, আজকের ভারতের সবথেকে বড় ইস্যু একটাই, কিভাবে বাঁচবে আমাদের দেশের শৈশব, কিভাবে সুরক্ষিত হবে দেশের প্রকৃতি, সংস্কৃতি, সভ্যতার অখণ্ডতা। তবে শুধু সরকারের গালেই চড় মারেননি রামদেব, একই সঙ্গে প্রতিবাদী মুখগুলোর দিকেও ছুড়ে দিয়েছেন কিছু অস্বস্তিকর প্রশ্ন, বিশেষ করে গণ আন্দোলনে কচিকাঁচাদের ব্যবহার করা নিয়ে তার আপত্তি অত্যন্ত সোচ্চার। শুনুন রামদেব কি বলছেন। देश में न हिंदू खतरे में है, न मुसलमान, न सिख, न ईसाई, न जैन, न बौद्ध, न ब्राह्मण, न क्षत्रिय, न वैश्य, न शूद्र, न दलित, न आदिवासी, वनवासी, न एससी एसटी। देश में खतरे में है देश का बचपन, देश की जवानी, देश का वर्तमान और देश का भविष्य, देश की प्रकृति, देश की संस्कृति और सभ्यता, देश की अखंडता और संप्रभुता। इसलिए मैं इस समय सबसे बड़ा कोई देश का मुद्दा मानता हूं तो ये कि देश का बचपन कैसे बचे। कुछ लोग देश का बचपन का इस्तेमाल कर रहे हैं आंदोलन में। यदि देश का बच्चा जो भी प्राइमरी स्कूल में पढ़ रहा है, आप उसको आंदोलन में धकेल देंगे तो बच्चे पढ़ेगा कब? उसको पता ही नहीं कि आंदोलन क्या होता है। आपने उसको फूंक मार दी कि जा तू भी जा करके थाने का घेराव कर ले, तू भी सड़क पे उतर जा, तू भी एडीएम और डीएम का घेराव कर ले। छोटे बच्चों को आंदोलनों में नहीं धकेलना चाहिए, पूरी दुनिया में कहीं नहीं होता। आंदोलन ये अभिभावकों का उत्तरदायित्व है बच्चों के लिए, और जब बच्चे जब एडल्ट हो जाते हैं तब उनको अपने अधिकारों के लिए संघर्ष करना चाहिए और अपने कर्तव्यों के पालन के लिए भी प्रतिबद्धता उनके अंदर बढ़नी चाहिए। देश में अराजक आंदोलन तो नहीं, हाँ देश में संविधान की, लोकतंत्र की रक्षा के लिए संवैधानिक, लोकतांत्रिक, नैतिक, आध्यात्मिक, मानवीय मूल्यों पर आधारित आंदोलन होने चाहिए। मैं इसका समर्थक हूं। आंदोलन के नाम पर अनारकी, अराजकता भी नहीं होनी चाहिए और बच्चों का आंदोलन में इस्तेमाल नहीं होना चाहिए। हां इतना जरूर है कि देश की शिक्षा की, चिकित्सा की सही दिशा होनी चाहिए और देश की शिक्षा चिकित्सा व्यवस्था को लेकर के बहुत गहरे प्रश्न हैं, उनका समाधान होना चाहिए। और ये मैं मानता हूं कि इसमें सरकारों का भी बहुत बड़ा उत्तरदायित्व है, लेकिन इसमें यह भी मानता हूं कि ये व्यक्ति केंद्रित व्यवस्था नहीं है। किसी एक पक्ष या प्रतिपक्ष के, किसी एक व्यक्ति के सामर्थ्य की बात नहीं है कि वो पूरे देश की व्यवस्था बदल सके। इसके लिए 3 स्तर पर जागरूकता चाहिए। एक सामाजिक जागरूकता, एक राजनीतिक जागरूकता, तीसरी प्रशासनिक रूप से जागरूकता। जो लोग बड़े उत्तरदायित्वों में हैं उन सबको सामूहिक रूप से समझना होगा कि देश के सामने जितने भी बड़े प्रश्न हैं, बच्चों को लेकर के, युवाओं को लेकर के, नौकरियों को लेकर के, देश के भविष्य को लेकर के, प्रकृति पर्यावरण को लेकर के, सभी दिशाओं से देश को उन्नत बनाने के लिए सभी लोगों को पुरुषार्थ करना पड़ेगा। हां, जब देश में ऐसी कुछ बातें दिखती हैं कि जहां लग रहा है कि बहुत अंधेर गर्दी हो रही है,
वहां पर फिर लोगों में आक्रोश फूटता है और वही आक्रोश आंदोलन का रूप लेता है। और मैंने कहा मैं आंदोलन में भी अनारकी अराजकता का समर्थक नहीं हूं, लेकिन शांतिपूर्ण आंदोलनों से तो देश की को आजादी भी मिली, और जब जब भी देश में आवश्यकता होती है तब लोकतांत्रिक संवैधानिक तरीके से आंदोलनों का हमारा संविधान ही हमें अधिकार देता है। এই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই পচনশীল ব্যবস্থা কি একা কোনো প্রধানমন্ত্রী, কোনো দল বা কোনো একক নেতার পক্ষে রাতারাতি বদলে ফেলা সম্ভব? রামদেব বলছেন না, এটা একা কোনো ব্যক্তি বা দলের ক্ষমতার বিষয় নয়। গোটা দেশকে বদলাতে হলে দরকার দিন স্তরের এক সম্মিলিত সচেতনতা। প্রথমত সামাজিক সচেতনতা, দ্বিতীয়ত রাজনৈতিক সচেতনতা, তৃতীয়ত প্রশাসনিক সচেতনতা। যারা আজ প্রশাসনের বড় বড় পদে আসীন কিংবা রাজনীতির শীর্ষে বসে আছেন, তাদের সবাইকে এক ছাদের নিচে এসে বুঝতে হবে, দেশের শিশু, দেশের যুব সমাজ, বেকারত্ব, পরিবেশ এবং সার্বিক ভবিষ্যৎ রক্ষা করা কোনো একক দলের রাজনৈতিক ট্রফি নয়। এর জন্য প্রয়োজন সম্মিলিত জাতীয় প্রয়াস। রামদেব কিন্তু একটি অত্যন্ত স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছেন। অরাজকতার চরম বিশৃঙ্খলাকে তিনি সমর্থন করেন না, কিন্তু একই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন এই দেশের ইতিহাস। রামদেব বলছেন, আমি কোনো অরাজক আন্দোলনের সমর্থক নই, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই দেশ কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই স্বাধীনতা পেয়েছিল। সংবিধান আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে প্রতিবাদ জানানোর অধিকার দিয়েছে। এখন প্রশ্ন হলো, যে রামদেব কোনোদিন বিজেপি বিরোধী হিসেবে পরিচিতই ছিলেন না, মোদী সরকারের সঙ্গে যান ঘনিষ্ঠতা সর্বজনবিদিত, সেই রামদেবের হঠাৎ এমন উদ্বেগ কেন? শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া নিয়ে যখন এমন মানুষ সোচ্চার হন, যখন তিনি সরাসরি বলেন অব্যবস্থা থেকেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে, তখন রাজনীতির অন্দরে তোলপাড় হওয়াটাই স্বাভাবিক। আর এটা কিন্তু প্রথমবার নয়। কিছুদিন আগেই জেন জি আর জেন আলফা আন্দোলনের কথা টেনে অত্যন্ত শান্ত কিন্তু ধারালো গলায় বললেন, ব্যবস্থার গলদগুলো এখনই শুধরে নিন, তা না হলে রামদেবকেও ফের আন্দোলনের রাজপথে নামতে হতে পারে। রামদেব হয়তো মুখে মোদী সরকার বা বিজেপির নাম সরাসরি নেননি, কিন্তু আঙ্গুলটা ঠিক দেখিয়ে দিয়েছেন। শিক্ষা ব্যবস্থাকে সচল রাখা, প্রশ্নপত্র ফাঁস রোখা, যুব সমাজকে উপযুক্ত কর্মসংস্থান দেওয়া কিংবা স্কুলে যোগ্য শিক্ষক নিশ্চিত করা, এই দায়গুলো কার? উত্তর খুব স্পষ্ট, সরকারের। তাহলে কি ধরে নিতে হবে যে গভীর হতাশা আর অনিশ্চয়তা এতদিন দেশের ছাত্ররা ও ছাত্র যুব সমাজ অনুভব করছিল, সেই ঝড়ের আগাম শব্দ এখন রামদেবের কানেও পৌঁছে গেছে? বিরোধী রাজনৈতিক শিবির অবশ্য দাবি করছে বাতাসের গতি বুঝেই নাকি যোগগুরুর সুর বদলাচ্ছে। কিন্তু বিতর্ক যাই থাক, মূল প্রশ্নটা এর চেয়ে অনেক বড়। আজ যদি সত্যি দেশের শৈশব আর যৌবন সংকটে পড়ে থাকে, তবে সরকার কি এবার ঘুম ভাঙাবে, নাকি বরাবরের মতোই ভোটের মৌসুমে তরুণদের দেশের ভবিষ্যৎ বলে মাথায় তোলা হবে? আর ভোট মিটলেই সেই তরুণদের ভবিষ্যৎ জমা পড়বে বিষবাও জলে? রামদেব ঠিক এই চরম অস্বস্তিকর সত্যিটার দিকে ইঙ্গিত করেছেন। রামদেবের এই নজিরবিহীন বক্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গোরখপুর থেকে লখনৌ কিংবা পাটনা থেকে দিল্লি, ভারতের রাজনীতির অন্দরে যে বাতাস বইছে তার দিক পরিবর্তনের এক বড় সংকেত অবশ্যই রামদেবের বক্তব্য। কিন্তু প্রশ্ন হলো, যে শৈশব আর যৌবনের বিপন্নতার কথা বলে রামদেব বিজেপি সরকার ও প্রশাসনকে আড়ালে কাঠের পুতুল বানিয়ে কাঠগড়ায় দাঁড় করালেন, সেই প্রতিবাদের সলতেটা আসলে কোথায় পাকানো হচ্ছিল? উত্তর পেতে আমাদের চোখ ফেরাতে হবে উত্তরপ্রদেশের লখনৌয়ের রাজপথে। প্রবীণ সাংবাদিকরাও বলছেন, তারা নিজেদের দীর্ঘ সাংবাদিক জীবনে এমন অভূতপূর্ব দৃশ্য আগে কখনো দেখেননি, যেখানে ক্ষমতার অন্দর কাঁপানো রাজনীতিকদের ঘুম উধাও করে দিয়েছে এমন এক প্রজন্ম যাদের আমরা ভালোবেসে ডাকি জেন আলফা। যে বয়সে হাতের মুঠোয় ব্যাট বা আঁকার খাতা থাকার কথা, সেই কচি কচি হাতগুলো কিভাবে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে রাষ্ট্রযন্ত্রের ভিড় কাঁপিয়ে দিচ্ছে, ছবিগুলো দেখুন। দেখুন লখনৌয়ের রাজপথ, চোখের সামনে লাল, সবুজ আর হলুদ পোশাক পরা একদল খুদে মেয়ে। স্কুলের গণ্ডি পেরিয়ে তারা আজ রাজপথের ফুটপাতে বসেছে, আর তাদের গলা চিরে চিৎকার ভেসে আসছে, ডিএমকে আসতে হবে, সিএমকে জবাব দিতে হবে। ভাবা যায় এইটুকু বয়সে ডিএম সিএম বুঝে গেছে এরা। লখনৌয়ের মোহন রোডের জয়প্রকাশ নারায়ণ সর্বোদয় বালিকা বিদ্যালয়ের এই দৃশ্য না, এমন অভূতপূর্ব এবং গায়ে কাঁটা দেওয়া ছবি তার আগে কখনো দেখেনি প্রবীণ সাংবাদিকরা।
এমনটাই বলছেন যে স্কুলটি পরিচালনা করে খোদ উত্তরপ্রদেশ সরকারের সমাজ কল্যাণ বিভাগ। সেই সরকারি আবাসিক স্কুলের কচিকাচারা আজ ক্লাসরুম ছেড়ে রাজপথে। সকালে মুষলধারে বৃষ্টি, পুলিশ পেছনে পেছনে ছুটছে, আর বৃষ্টিতে ভিজতে ভিজতে ভুল লেনে দৌড়তে দৌড়তে এই মেয়েরা 2.5 কিলোমিটার রাস্তা পেরিয়ে হাজির হলো দুবগা কানপুর বাইপাস মোড়ে। তারপর শাহজাহানপুর হয়ে দিল্লি এনসিআর সংযোগকারী লখনৌ হরদই হাইওয়ে পুরোপুরি অবরুদ্ধ। পুরো চত্বর গোল হয়ে ঘিরে বসে পড়ল তারা। স্তব্ধ হয়ে গেল চারপাশ, দুপাশে মাইলের পর মাইল যানজট। কিন্তু কেন, কি এমন ঘটলো যে আজ জেন আলফা অর্থাৎ এই পোস্ট মিলেনিয়াল খুদেদের রাস্তায় নামতে হলো? কারণ ব্যবস্থার চরম গাফিলতি। গত 1 বছর ধরে এই স্কুলে ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা বায়োলজির মতো মৌলিক বিষয়ে কোনো শিক্ষক নেই। পড়াশোনা একদম স্তব্ধ। অনলাইনে ক্লাসের দোহাই দেওয়া হয়, কিন্তু স্কুলে ইন্টারনেট পরিষেবার কোনো ঠিক ঠিকানা নেই। সামনেই বোর্ড পরীক্ষা। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও যখন প্রশাসন কান বন্ধ করে রইল, তখন এই মেয়েরা বুঝে গেল ঘরে বসে কান্না নয়, অধিকার ছিনিয়ে নিতে হয়। এটা কোনো সাধারণ বিক্ষোভ নয়, এটাকে বলতে হবে পোস্ট যন্তর মন্তর এফেক্ট। এটা এক নতুন ভারতের ছবি, যেখানে কচি বয়সী শিশুদের চেতনা জাগ্রত হচ্ছে। তারা বুঝে গেছে শিক্ষার অধিকার কোনো করুণা নয়, এটা তাদের সাংবিধানিক পাওনা। আর সরকার যদি সেই ন্যূনতম পরিষেবা দিতে ব্যর্থ হয়, তবে 2.5 কিলোমিটার হেঁটে হাইওয়ে অবরুদ্ধ করে খোদ মুখ্যমন্ত্রী ও ডিএমকে ডেকে পাঠাতে তারা দ্বিধা করবে না। অবশেষে কি হলো? বৃষ্টিতে ভেজা রাজপথে সেই খোদেদের জেদের সামনে নতি স্বীকার করতে বাধ্য হলো রাষ্ট্রযন্ত্র। সমাজ কল্যাণ বিভাগের প্রধান সচিব, এডিএম এবং শিক্ষকরা সশরীরে বাধ্য হলেন সেই বাইপাসে এসে আন্দোলনকারী খুদে মেয়েদের সামনে দাঁড়াতে। লখনৌয়ের এই বাচ্চা বাচ্চা মেয়েদের আকুল আর্তনাদ কোনো আকস্মিক ক্ষোভের বহিঃপ্রকাশ নয়। নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টই প্রমাণ করছে কেন শিক্ষা ব্যবস্থা আজ খাদের কিনারে। চলুন কাঁচা পরিসংখ্যানের আয়নায় একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। উত্তরপ্রদেশে মাত্র একজন শিক্ষকের ভরসায় চলছে 9,508টি স্কুল। এই সিঙ্গেল টিচার স্কুলগুলিতে পড়াশোনা করছে 6,24,327 জন বাচ্চা। ভাবুন একবার, একজন শিক্ষক পুরো স্কুল চালাচ্ছেন, সেখানে পড়াশোনার গুণমান কি হবে আপনারাই বুঝে দেখুন। এরপর আছে শিক্ষক পদের হাহাকার। উত্তরপ্রদেশে 22% শিক্ষকের পদ শূন্য, যা জাতীয় গড়ের 16%-এর তুলনায় 6% বেশি। মোট অনুমোদিত পদ 5,79,622টির মধ্যে কর্মরত শিক্ষক মাত্র 4,53,694 জন। তার মানে শূন্য পদের সংখ্যা 1,26,828। ডিজিটাল ইন্ডিয়ার কঙ্কালসার রূপ। স্মার্ট বোর্ডের ঢোল পেটানো হলেও নীতি আয়োগ বলছে আজকের সময়ে দাঁড়িয়ে মাত্র 45% স্কুলে ইন্টারনেট পরিষেবা রয়েছে। অ্যাক্টিভ স্মার্ট ক্লাসরুম রয়েছে মাত্র 19.8% স্কুলে, অর্থাৎ প্রতি 5টি স্কুলের মধ্যে মাত্র 1টি স্কুলে। তা সত্ত্বেও বাজেটে বড় কোপ মেরেছে যোগী সরকার। যেখানে জনসংখ্যা বাড়ছে এবং শিক্ষার গুণগত মান উন্নত করা দরকার, সেখানে গত 3 বছরে উত্তরপ্রদেশে শিক্ষার বাজেট 1.8% ছাঁটাই করা হয়েছে। 2024-25 সালে বাজেট ছিল 14.6%, যা 2026-27-এ নেমে এসেছে 12.8%। 2025-26 সালে শিক্ষা খাতে 1,553 কোটি টাকার সংস্থান থাকলেও সংশোধিত বাজেটে তা কমিয়ে 84,654 কোটি টাকা করা হয়, অর্থাৎ এক ঝটকায় 18,900 কোটি টাকা হাওয়া। এমনকি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর অর্ধেক সংখ্যক স্কুলেই নেই কোনো সায়েন্স ল্যাব। 6 মাস বাদেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, আর কয়েক মাস পরে যখন ভোটের ঢাক বাজবে, মুখ্যমন্ত্রী কিংবা নেতারা গ্রামে গঞ্জে জনসভায় বের হবেন, তখন তাদের ভাষণের কেন্দ্রে কি থাকবে? আবারও সেই চেনা চিত্রনাট্য। হিন্দু মুসলিম বিভাজন, মন্দির মসজিদ বিতর্ক, 80-20 বাটেঙ্গে তো কাটেঙ্গে, মেরুকরণের নোংরা রাজনীতি, যাতে আসল ইস্যুগুলো আড়ালে ঠেলে দিয়ে পার পাওয়া যায়। কিন্তু এবার খেলাটা বদলে গেছে। সিজেপি এবং যন্তর মন্তরের সেই ঐতিহাসিক প্রতিবাদ দেশ জুড়ে এক নতুন চেতনার জন্ম দিয়েছে। আজ দল মত নির্বিশেষে মানুষ বুঝতে শুরু করেছে শিক্ষাই আসল ইস্যু। আর কোনো রাজনৈতিক দল যদি এই দাবি না তোলে, তবে জেনজি আর জেন আলফা নিজেদের লড়াই নিজেরাই লড়তে রাজপথে নেমে আসবে। সবচেয়ে বড় কথা, এই 14-15 বছরের কিশোর কিশোরীদের রাষ্ট্রযন্ত্র চাইলেও সহজে স্তব্ধ করতে পারবে না। এদের উপর দিমাগি নকশাল লেভেল শিটে দিয়ে খারিজ করা যায় না। স্কুলের গেটের সামনে কচি কাচাদের উপর কাঁদানে গ্যাস, লাঠিচার্জ বা প্যালেট গান চালানো এত সহজ নয়, কারণ এদের দাবিগুলো এতটাই সহজ ও যুক্তিযুক্ত যে কেউ কানে শুনলেই বুঝবে কথাগুলো বিন্দুমাত্র মিথ্যে নয়।
আর ঠিক এখানেই রামদেবের সেই বিস্ফোরক মন্তব্যের আসল ওজনটা ধরা পড়ে। রামদেব একাধারে যোগগুরু এবং সরকার ঘনিষ্ঠ শিল্পোদ্যোগী। রামদেব ও তার সহযোগী আচার্য বালকৃষ্ণের পতঞ্জলি গ্রুপের ব্যবসার টার্ন ওভার 2012 সালে ছিল প্রায় 500 কোটি টাকা। মোদি জমানায় দেশের যেসব কোম্পানির আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, পতঞ্জলি তার মধ্যে অন্যতম। 2025 সালে পতঞ্জলি ফুডস আর পতঞ্জলি আয়ুর্বেদ মিলে টার্নওভার কত জানেন? 45,000 কোটি টাকারও বেশি। গত 12 বছরে মোদি জামানায় পতঞ্জলির ব্যবসা বেড়েছে 90 গুণ। মোদি জামানার প্রথম 3 বছরের মধ্যে 2015 থেকে 2018 সালে পতঞ্জলির ব্যবসার পরিমাণ 5,000 কোটি টাকা, দ্বিগুণ বেড়ে হয়েছিল 10,000 কোটি টাকা। সেই লালা রামদেব যখন খোলাখুলি জানিয়ে দেন দেশে হিন্দু বা মুসলিম কেউ বিপন্ন নন, বিপন্ন একমাত্র শৈশব আর যৌবন, তখন বুঝতে হবে শাসক দলের বুনে দেওয়া ভুয়ো ন্যারেটিভের তাসের ঘর ভেঙে পড়েছে। ক্ষমতার অন্দরে থাকা রাষ্ট্রবিজ্ঞানীরা এতদিন যাকে কেবল ছোটদের ঝোঁক বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, রামদেবের এই মন্তব্য তার মুখে সজোরে এক চর কষে দিল। যে তরুণ প্রজন্মকে রাজনীতিবিদেরা এতদিন নিশ্চুপ, নিষ্পৃহ আর মোবাইল স্ক্রিনে মগ্ন বলে ভেবে নিয়েছিলেন, তারাই আজ বুক চিতিয়ে বুঝিয়ে দিচ্ছে আমাদের ভবিষ্যতের উপর দাঁড়িয়ে আর রাজনীতির ঘুঁটি চালাতে দেওয়া হবে না। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে কচি কচি হাতের এই আর্তনাদ আর লড়াইকে যদি এখনো অবহেলা করা হয়, তবে রাজপথের এই নতুন দাবানল একদিন শুধু নির্বাচনী অঙ্ক নয়, গোটা ব্যবস্থার সিংহাসনটাকেই চিরতরে জ্বালিয়ে ছারখার করে দেবে। সুতরাং বিভাজনের রাজনীতি নাকি ভবিষ্যতের রক্ষা, সেই সিদ্ধান্তের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। আজ এ পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।